সেই মামলা রাউজান থানায় একটা এফআইআর হয়, প্রাথমিক তথ্য বিবরণী এজাহার হয়, যে এজাহারে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম নাই। এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে অতিরিক্ত একটি সম্পূরক চার্জশিট দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ওই মামলায় জড়িত করা হয়েছে। মানে বুঝে যায় বিচার কোথায় এবং কার কাছে যাবে। এবং ওনার বিরুদ্ধে যে একটা বিষয়, প্রথম যে 1 নম্বর যে হত্যা মামলা, ওনার বাসা গুঠিল চট্টগ্রামে, 1 নম্বর যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু এই ক্যাঙ্গারু কোর্টে প্রমাণিত হয় নাই। এই অভিযোগ থেকে ওনাকে অব্যাহত দিয়েছেন। এবং ডেইলি স্টারের একটা বিষয় আমি দেখি, সালাউদ্দিন কাদের আইনজীবী সাহেব পাঠিয়েছেন আমাদের জন্য। উনি 1971 সালে 29শে মার্চ থেকে উনি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য উনি চলে গিয়েছিলেন। 1974 সালে উনি বাংলাদেশে ফিরে এসেছেন। তাহলে কিভাবে বাংলাদেশের না থেকে একজন মানুষ যুদ্ধাপরাধী দায়ে অভিযুক্ত হতে পারে? ওনার পিতা ছিলেন তৎকালীন পাকিস্তান ইউনাইটেড পাকিস্তান অ্যাসেম্বলির প্রধান নির্বাহী এবং স্পিকার, যিনি 3 দিনের জন্য রাষ্ট্রপতি দায়িত্ব পেয়েছিলেন। এবং ওই 3 দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করেছেন 131 একর জায়গা ওনার নিজের উপর, 131 একর জায়গা ওনারা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করেছেন, চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করেছেন, চট্টগ্রাম পোর্টকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করেছেন 3 দিনে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ করেছেন। এই যে অবস্থা যদি বাংলাদেশের চলে, সব ত্যাগী নেতাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে ভারতের আধিপত্য ইহুদি সম্প্রসারণ বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। একটা বিষয় আমি একটু তুলছি, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে, উনি বাংলাদেশের একজন বিবিআইপি পার্সন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্লামেন্টারিয়ান, যে নির্মমভাবে তাকে আহত করেছেন, ওনার নখ পর্যন্ত তুলে নিয়েছেন। এটা তো বাংলাদেশের একজন সংসদের জন্য এটা তো হতে পারে না। তাহলে এর মাধ্যমে কি প্রমাণিত হয়? এর মাধ্যমে প্রমাণিত হয় ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে এবং প্রতিহিংসামূলকভাবে ওনাকে হত্যা করার জন্য এই বিষয়টা করেছে। একটা বিষয় আমি দেখা যাচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পরে ওনার যে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং ওনার শুনানি শুরু হওয়ার সময় কিন্তু আইন মন্ত্রণালয়ে কি করেছেন, রায় লেখা, ভারপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহুরুল হকের কম্পিউটারে, এবং ওনার যে পিএস ছিল আলম সাহেব, উনি ওনার নেতৃত্বে সবকিছু লিখেছেন। সবকিছু লিখে এবং এই ফাইলটি ডি ড্রাইভে রেখা নাম দেওয়া হয়েছিল ডিফারেন্ট কোর্ট অফ পোস্ট ক্রিয়েশন, ওয়ার ক্রিমিনাল ট্রাইব্যুনাল, সি প্রসিকিউটর, ওয়ার ট্রাইব্যুনাল, সাকা ফাইনাল ডকুমেন্টস নাম্বার 1। রাইটি লেখা চূড়ান্ত করার পরে কফির নাম হয় সাকা ফাইনাল 1, পরিবর্তন করে যখন যেদিন রায় ঘোষণা হবে আগের দিনে দিয়ে দিতে হয় আইসিটি বিডি কেস নাম্বার 02 of 2011, ডেলিভারি অফ জাজমেন্ট ফাইনাল। অর্থাৎ ডেলিভারি দিল আইন মন্ত্রণালয় থেকে সবকিছু রেডি করে যেন সালাউদ্দিন কাদের চৌধুরী সে ফাঁসিটা নিশ্চিত হয়। আইন মন্ত্রী দু গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, আইন মন্ত্রী দুই গালে। এবং দেখবেন এই যদি আইনের ব্যবস্থা হয়, বিচার আইন মন্ত্রণালয় থেকে একজন মানুষকে ফাঁসি দেওয়ার জন্য আইন লিখে যদি পাঠিয়ে দেওয়া হয়, এটাই যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা হয়, তাহলে এখানে আমাদের আসলে অস্তিত্ব কি সেটা তো বাবার বিষয়। আমার ন্যূনতম আইনি জীবনে আমি দেখেছি লোয়ার কোর্ট অর্থাৎ নিম্ন আদালতের আইন মানুষ যায় হয় উচ্চ আদালতের কাছে, অর্থাৎ নিম্ন আদালতে আমার প্রতি ইনজাস্টিস করেছে, আমি উচ্চ আদালতের কাছে সে বিচার চাই। আব্দুল মোল্লা কাদের সাহেবের ব্যবস্থায় দেখেন, ওনাকে আইন পরিবর্তন করে রাতারাতি শাহবাগীদের সেই চক্রান্তে, শাহবাগীদের নির্দেশিত পথে ওনাকে আবার কি দিয়ে দিল, এদিন বিচারপতি মাইনুর রেজা চৌধুরী, বাংলাদেশের একজন প্রখ্যাত বিচারপতি, উনি সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে সাক্ষী ছিলেন। উনি নিজে বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে আমি পরিচিত এবং পাকিস্তানে ওনার সাথে আমার দেখা, এবং ওই সময় উনি পাকিস্তানে ছিলেন। তাহলে এই যদি অবস্থা হয়, এই কথাগুলো ওনারা কিন্তু শুনবেন না এবং শোনার প্রয়োজনও নাই। কেন প্রয়োজন নেই?
এই বিষয়গুলো যদি শুনেন তাহলে তো ভারতীয় আধিপত্য বিরোধী নেতাদেরকে যদি আমরা ফাঁসি দিতে না পারি তাহলে তারা যে ভিশন 2021 জন্য এসেছে সেটা বাস্তবায়ন হবে না। এই ভিশন 2021 হচ্ছে কি ভারতের একটি খরচ রাজ্যে আমাদেরকে পরিণত করতে হবে এবং কেউ কথা বলার সাহস পাবে না। গত 2 দিনের চট্টগ্রামের অবস্থা দেখেন, মুফতি ইসলাম সাহেবের মাদ্রাসায় একটা আইপিএস বাস্ট হলো, 2-1 ছাত্র মারা গেছে। আইপিএস এমনি ইলেকট্রনিক ম্যাটার এগুলো হতে পারে, 2টা 3টা 5টা পর্যন্ত কিন্তু কোনো কথা নাই। সন্ধ্যা 7টার পরে গভর্নমেন্ট বিভিন্ন সার্কুলেশন করে দিল, অর্থাৎ হেফাজতের মাদ্রাসা এটা বলে দিল ওইখানে গ্রেনেড বানাচ্ছে, বোমা বিস্ফোরণ করে ছাত্র মারা গেল। বাংলাদেশের পরিস্থিতি সেই বিষয়টা নিয়ে আপনাদের ভাবার বিষয়। আমি আপনাদের এই বিষয়ের জন্য আরেকটা বিষয় অনুরোধ করব। আমাদের রাউজানের মিয়া সাহেব আমি পাইকিনা দেখি, উনি বর্তমান রাউজানের একটা পরিস্থিতি আপনাদের সামনে তুলবেন, যিনি রাউজানের একমাত্র নির্বাচিত বিএনপি মেয়র এবং যিনি একটা দিনের জন্য ওনার পৌরসভা কার্যালয়ে যেতে পারেননি, একটা দিনের জন্য। কারণ আওয়ামী লীগের এমপি বর্তমানে যে এখানে সন্ত্রাসের জনপদ কায়েম করেছে, যার কারণে আমরা আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছি এবং তার কারণে রাউজানের কোনো এখন বিরোধী দলীয় নেতা কর্মী আজকে এলাকায় থাকতে পারতেছেন না। আমি যদি লাইনটা পাই তাহলে আপনাদের সিদ্ধান্তে এই পরিস্থিতিটা আপনারা বুঝতে পারেন এবং এই রাউজানের বর্তমান পরিস্থিতিটা আপনার মুখ থেকে সবাই শুনতে চাচ্ছেন। আমাদের সামনে দিয়ে ভাইয়েরও আছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বড় আপনার পার্লামেন্টের কোন রাজনীতিগুলো তার তো তুলনা হয় না, দেশের জন্য সে অনেক বড় সম্পদ। আমার দৃষ্টিকোণ থেকে আমি তাই বলবো, আপনি ওনার এই পরিস্থিতি এটা আপনার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু ছাত্রন্যাসী মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই জিনিসটা ওনাকে আসছে কিছু সাব্যস্ত করে ওনাকে এই ফাঁসির চার প্রান্তে নিয়ে যাচ্ছে। এগুলো আসলে পার্শ্ববর্তী কিছু বা দেশের বিভিন্ন বাস্তবায়নের জন্য এগুলো করা হচ্ছে, আমার দৃষ্টিকোণ থেকে আমি তাই বলবো। তারপর ওনাকে যেই জন্য ফাঁসি দেওয়া হলো তার মধ্যে চন্দ্র সিং একজন যে হত্যাকারী, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। ওই জিনিসটা বলতে গেলে আমার আসলে খুব আশ্চর্য লাগে। ওনার এই যে চন্দ্র সিং এর বড় ছেলে সুচিত সিং, উনি মারা গেছেন। ওনার জীবনদশায় উনি যখন প্রথম নির্বাচন করছেন রাউজান থেকে, তখন উনি ওনার প্রস্তাবকারী ছিলেন এবং ওনাদের 3টা পেট্রোল পাম্প ছিল রাউজান সদর থানায়, 3টা কিন্তু ছাত্রলীগের এবং যুবলীগের গুন্ডারা দখল করে নিয়েছে। তো এই অবস্থা যদি পরিস্থিতি হয় তাহলে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা জানবেন এবং আগামীতেও আমি আমার বক্তব্য দিতে করবো না। সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তি পরিষদের ব্যানারে বাংলাদেশের যেসব যুদ্ধাপরাধ নাটকের মাধ্যমে দেশপ্রেমিক জনতাদেরকে, দেশপ্রেমিক নেতাদেরকে, ভারতীয় আগ্রাসীদের বিরুদ্ধে যেসব নেতারা কথা বলেন, সত্যি কথা বলেন, ওইসব নেতাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় সেই ফাঁসি আমরা অবশ্যই রুখব এবং আগামী 24 অক্টোবর পর থেকে হয়তো আমাদের সরকার বিরোধী আন্দোলন শুরু হবে। এই আন্দোলনকে চূড়ান্ত রূপদান করে আমাদের সব মজলুম নির্যাতিত নেতাদেরকে যারা বন্দী করে রেখেছেন, আমরা হয়তো সে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র জাতীয়তাবাদী সরকার যদি ক্ষমতায় আসতে পারে তখনই আমরা তাদেরকে মুক্তি দিতে পারবো সে আশা করব এবং আন্তরিক সম্বোধন প্রকাশ করছি। ধন্যবাদ। আবারও আজকে এখানে আসার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।